আসসালামু আলাইকুম, আমি মুতাসির রহমান আবিদ। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টার নাম হলো জিনতত্ত্ব বিবর্তন। তো জিনতত্ত্ব বিবর্তনের উপর এটা হলো 5 নাম্বার ক্লাস, এবং এই ক্লাসে আমরা আলোচনা করব লিঙ্গ নির্ধারণ নীতি, এর পরবর্তীতে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এবং এবিউ ব্লাড গ্রুপিং এবং আরএইচ ফ্যাক্টরের কারণে সৃষ্ট জটিলতা, এই বিষয়গুলো আমরা এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো যেটা দিয়ে স্টার্ট করছি সেটা হলো লিঙ্গ নির্ধারণ নীতি সম্পর্কে। তো লিঙ্গ নির্ধারণ নীতি সম্পর্কে যদি জানতে হয়, প্রথমত কয়েকটা বিষয় একটু আমরা জেনে নেই। যেমন আমরা জানি যে মানুষের প্রত্যেকটা দেহকোষে কতগুলা ক্রোমোজোম থাকে? 46টা বা 46টি। আর জনন কোষে কয়টা ক্রোমোজোম থাকে? এটা হলো 23টা। ঠিক আছে? তো তাহলে একটা জিনিস দেখো, যে প্রথমত আমরা একটা বিষয় জানি যে সেক্স ক্রোমোজোম কি। লিঙ্গ নির্ধারণ হয় যেই ক্রোমোজোমের মাধ্যমে তাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। তাহলে সেক্স ক্রোমোজোম কি কি? এক্স এক্স আর হলো এক্স ওয়াই। এক্স এক্স দিয়ে আমরা জানি মহিলাদেরকে চিহ্নিত করা হয়, আর এক্স ওয়াই দিয়ে পুরুষকে চিহ্নিত করা হয়। আচ্ছা, তাহলে কি বললাম দেখো, তাহলে 23 জোড়া ক্রোমোজোম থাকে। তাহলে 23 জোড়া ক্রোমোজোম থাকে। এখন এই যে 23 জোড়া ক্রোমোজোম, এখানে দুই ভাবে ডিভিশন করা যেতে পারে। একটা হলো 22 জোড়া আর হলো এক জোড়া। এই যে এক জোড়া। তো এই যে 22 জোড়া ক্রোমোজোম, এই 22 জোড়া ক্রোমোজোমকে বলা হয় কি? অটোজোম। অটোজোম। আর এই যে এক জোড়া ক্রোমোজোম, একে বলা হয় কি? একে বলা হয় সেক্স ক্রোমোজোম, বা এটাকে বলা হয় হেটারোজোম। ঠিক আছে? সেক্স ক্রোমোজোম বা হেটারোজোম। ক্রোমোজোম বা কি বললাম? হেটারোজোম। তাহলে এই নামে ডাকা হয় এই এক জোড়া ক্রোমোজোমকে হেটারোজোম। এখন লিঙ্গটা নির্ধারিত হয় কিভাবে সেই বিষয়টা জানা প্রয়োজন। দেখো, স্ত্রী কি তৈরি করে? ডিম্বাণু তৈরি করে। আর পুরুষ কি তৈরি করে? শুক্রাণু তৈরি করে। এখন স্ত্রী যে ডিম্বাণুটা তৈরি করে, সেখানে অলওয়েজ তোমার 22টা অটোজোম থাকে, একটা সেক্স ক্রোমোজোম থাকে। কি বললাম? স্ত্রীতে দেখো, স্ত্রীতে কি থাকে? 22টা। 22টা হলো অটোজোম, প্লাস একটা হলো সেক্স ক্রোমোজোম থাকে। ঠিক আছে? মানে স্ত্রী থেকে সৃষ্ট ডিম্বাণুর কথা বলছি। ঠিক আছে? স্ত্রী থেকে সৃষ্ট যে ডিম্বাণু, সেখানে এরকম একটা এক্স ক্রোমোজোম থাকে। 22টা অটোজোম, একটা এক্স ক্রোমোজোম। এখন পুরুষ যেটা, পুরুষে আবার তোমার মানে শুক্রাণু তৈরি হয়। সেই শুক্রাণুর মধ্যে আবার দুই রকম টাইপ থাকতে পারে। একটা হলো কিছু কিছু শুক্রাণুতে 22টা অটোজোম থাকে, প্লাস মানে যে সেক্স ক্রোমোজোমটা থাকে সেটা হলো এক্স প্রকৃতির। আবার পুরুষের ক্ষেত্রে এটাও সম্ভব যে 22টা অটোজোম থাকবে, প্লাস ওয়াই প্রকৃতির একটা সেক্স ক্রোমোজোম থাকবে। তাহলে পুরুষের যেই জনন কোষ বা শুক্রাণুগুলো, সেখানে এরকম দুই টাইপের জনন কোষ পাওয়া যায়। এখন নিষেকের সময় বা ফার্টিলাইজেশনের সময় কি হয়? এই জনন কোষগুলো মিলিত হয়। এই যে এখানে জনন কোষ, এটার সাথে এটা মিলিত হতে পারে বা এটার সাথে এটা মিলিত হতে পারে, হয়ে আলটিমেটলি পরবর্তীতে বাচ্চা তৈরি হয়। এখন ধরো যে নিষেকের সময় বা ফার্টিলাইজেশনের সময় যদি এই দুইটা মিলিত হয়, তাহলে কি হবে? মোট দেখো 46টা কি ফুলফিল হয় কিনা সেটাকে দেখো। এখানে 22টা, এখানে 22টা, 44টা, এখানে একটা, এখানে একটা, মোট দুইটা হয়ে 46টা কমপ্লিট হলো। তাহলে এইভাবে 46টা হয়ে যায় বাচ্চার মধ্যে। আবার ধরো এটার এই ক্ষেত্রেও সেম, 22 22 44, আর এখানে আরো 2 করলে হয় 46। এক্ষেত্রে দেখো, যদি এইভাবে ম্যাচ হয়, এই দুইটা যদি একত্রিত হয়, তাহলে বাচ্চাটা কেমন হবে? এক্স এক্স যেহেতু মিলিত হচ্ছে, তাহলে এই যেই সন্তান হবে, সেখানে মোট দেখো 44টা থাকবে হলো তোমার অটোজোম, প্লাস এক্স এক্স থাকবে। এক্স এক্স এখানে কয়টা? দুইটা। তাহলে টোটাল 46টা হচ্ছে। আর এক্স এক্স যেই সেক্স ক্রোমোজোম, এই পেয়ারটা থাকলে বুঝতে হবে সেই সন্তানটা কেমন হয়? মেয়ে হবে, মেয়ে। ঠিক আছে? তাহলে মেয়ে সন্তান হবে বা কন্যা সন্তান হবে। আর যদি এরকম হয়, এই দুইটা ম্যাচ করতো নিষেকের সময়, তাহলে এখানে 44 প্লাস এক্স ওয়াই হবে। এখন এই যে এক্স ওয়াই, এই এক্স ওয়াই হলে সে কেমন হবে? পুরুষ হবে, মানে ছেলে সন্তান হবে। তাহলে দেখো ছেলে হল। তাহলে এইভাবে আসলে লিঙ্গ নির্ধারিত হয়। এখন তুমি একটা বিষয় দেখো, যে লিঙ্গ যে নির্ধারিত হয়, এই লিঙ্গ নির্ধারণটা এক্ষেত্রে স্ত্রীর ভূমিকা কিন্তু নাই বললেই চলে। কি কারণে? দেখো, স্ত্রী থেকে অলওয়েজ যেই ডিম্বাণুটা তৈরি হয়, সেখানে
কি থাকে, এক্স ক্রোমোজোম থাকে। কিন্তু পুরুষের মধ্যে আসলে দুই ধরনের শুক্রাণু তৈরি করার ক্ষমতা আছে, একটা হলো এক্স টাইপের আর একটা হলো এই ওয়াই টাইপের। অর্থাৎ এইভাবে বলা হয় এক্স বাহী শুক্রাণু তৈরি করার সুযোগ আছে, আবার ওয়াই বাহী শুক্রাণু তৈরি করার সুযোগ আছে। এখন এক্স বাহী শুক্রাণু দিয়ে যদি ডিম্বাণুটা নিষিক্ত হয় তাহলে সন্তান হয় এক্স এক্স মিলিত হয়ে মেয়ে, আর যদি ওয়াই বাহী শুক্রাণু দিয়ে এই ডিম্বাণুটি নিষিক্ত হয় তাহলে ছেলে হবে, মানে সন্তানটা হবে কেমন, ছেলে। কারণ কি এক্স আর ওয়াই মিলিত হয়ে যাচ্ছে, এক্স আর ওয়াই। তাহলে এই ক্ষেত্রে মেয়ের কিন্তু কোনো ভূমিকাই থাকে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমাজের মধ্যে এরকম ঘটনাও ঘটে যে কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে এই মানে বউকে তালাক দিয়ে দেওয়া হয়েছে। তো এরকম এই ধরনের ঘটনাগুলো ঘটে। তাহলে দেখো এই ঘটনাগুলো যে ঘটে সেগুলো কিন্তু একদমই মানে কি বলে, আমি বলবো একদম ক্রুয়েলিটি, ঠিক আছে। কারণ এখানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিটাও এরকম যে এই ক্ষেত্রে আসলে কিন্তু স্ত্রীর কোনো ভূমিকা থাকে না, অথচ অনেক ক্ষেত্রে দেখা যায় যে মহিলাকে বা স্ত্রীকে রেসপন্সিবল মনে করে দেখা যায় যে এরকম এই ধরনের কাজ করে দিতে পারে। তো সেই কাজগুলো আসলে একদমই অযৌক্তিক। সেই বিষয়ে এখন বাদ দিয়ে আমি এখন নেক্সটে যে বিষয়টা যাব, দেখো যে এরকম লিঙ্গ নির্ধারণ নীতিটা, এটা আশা করি বুঝতে পারছো যে এখানে কি বলা হয়েছে। তাহলে নিষেকের সময় কোনটা দিয়ে নিষিক্ত হলো সেটার উপর আসলে ভবিষ্যৎ সন্তানের লিঙ্গটা নির্ধারিত হয় সেটার থ্রুতে। আর আমি যেটা বলছিলাম যে লিঙ্গ নির্ধারণের আইডিয়াটা এরকম, লিঙ্গ নির্ধারিত হয় দুইটা পদ্ধতিতে। একটা হলো মনে রাখবা এক্স 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 ওয়াই পদ্ধতি, এক্স 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 ওয়াই। আরেকটা হলো তোমার এক্স 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 ও, ঠিক আছে, এক্স 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 ও পদ্ধতি। এই দুই পদ্ধতিতে আসলে লিঙ্গটা নির্ধারিত হয়। এখন এক্স 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 ওয়াই পদ্ধতি কাদের ক্ষেত্রে দেখা যায়, একটা তো জানি আমরা মানুষের ক্ষেত্রে দেখা যায়, মানুষ ছাড়াও আরো কোথায় কোথায় দেখা যায়, এটা মনে রাখার একটা ট্রিক্স আছে, সেটা আমি মনে রাখি। মাথা গায়ে তেল ঢালি, এটা দিয়ে। তাহলে মাথা, মাথা, এরপরে কি গায়ে তেল ঢালি, এই এটা দিয়ে আমি মনে রাখি হলো তোমার এই যে এক্স 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 ওয়াই পদ্ধতিতে কাদের প্রজনন ঘটে সেটা। তাহলে মাথা দিয়ে মনে রাখি মানুষ, তাহলে মানুষে এক্স 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 ওয়াই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয়। তারপরে গায়ে দিয়ে মনে রাখি গাজা, তেল দিয়ে মনে রাখি তেল কুচা, তেল কুচা, আর ঢালি দিয়ে মনে রাখি ড্রসোফিলা, ড্রসোফিলা। আচ্ছা ডান। এগুলো হলো এক্স 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 ওয়াই পদ্ধতিতে এদের লিঙ্গটা নির্ধারিত হয়। আর এক্স 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 পদ্ধতি কাদের ক্ষেত্রে দেখা যায়, মনে রাখবা ফড়িং এ দেখা যায়, তারপর ছাড় পোকার মধ্যে দেখা যায়, ছাড় পোকা। আর আরেকটা হলো তোমার ডায়োস্কোরিয়া নামক উদ্ভিদে, ঠিক আছে। তাহলে ডায়োস্কোরিয়াতে, ডায়োস্কোরিয়া উদ্ভিদে, উদ্ভিদে এক্স 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 পদ্ধতিতে এই প্রজননটা ঘটে, মানে নিষেক ঘটে, মানে ভবিষ্যৎ সন্তানের লিঙ্গটা নির্ধারিত হয় এক্স 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 পদ্ধতিতে। আচ্ছা একটা জিনিস দেখো যে অনেক সময় দেখবা কি এরকম ভাবে আমি এটা রিপ্রেজেন্টেশন দেখাই, এই অংশটা আমি একটু মুছে দিই, কোন অংশটা মুছে দিই, আচ্ছা এই অংশটা ভিতরে একটু মুছে দিই, দেখো। আচ্ছা উপরে গুলা সম্পূর্ণটাই মুছে দিলাম। দেখো ধরো যে পিতা, ধরো এটা পিতা, এটার সাথে ধরো ক্রস ঘটবে কার, মাতার। এখন নরমালি পিতার যে দেহকোষ, ঠিক আছে, পিতার দেহকোষ কেমন, ডিপ্লয়েড, মানে টোটাল 46টা ক্রোমোজোম থাকবে, এর মধ্যে 44টা থাকবে অটোজোম আর এক জোড়া থাকবে সেক্স ক্রোমোজোম। স্ত্রীর ক্ষেত্রেও সেম, মানে মায়ের ক্ষেত্রেও সেম, বাট একটা পূর্ণাঙ্গ প্রাণীতে 22টা অটোজোম থাকে, এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে। এখন পিতা থেকে যদি জনন কোষ সৃষ্টি হয় অর্থাৎ শুক্রাণু সৃষ্টি হয়, সেই শুক্রাণুতে কিন্তু তোমার দুই রকম কাহিনী ঘটতে পারে। কিরকম, যে এখানে ধরো এরকম এই যে 22টা অটোজোম প্লাস হলো এক্স বাহী ক্রোমোজোম থাকতে পারে একটা শুক্রাণুতে। অথবা এরকমও হতে পারে যে এখানে দেখাই, আচ্ছা এদিকে দেখা যাবে কিনা, এদিকে দেখাই, 22টা অটোজোম প্লাস ওয়াই বাহী শুক্রাণু থাকতে পারে। এটা হলো পুরুষেরটা দেখালাম। আচ্ছা এটাকে একটা গোল্লা করে দিই, এটাকে একটা গোল্লা করে দিলাম। মাতা কিরকম হয়, মাতা অলওয়েজ তোমার এরকম হয় 22টা অটোজোম প্লাস এক্স বাহী একটা ক্রোমোজোম। এই মানে মাতার ডিম্বাণুর কথা বলছি, যে 22টা অটোজোম আর একটা হলো সেক্স ক্রোমোজোম। কারণ কি ডিম্বাণুতে কিন্তু 23টা ক্রোমোজোম, মাতার শরীরে 46টা ক্রোমোজোম, কিন্তু মাতার দেহ থেকে সৃষ্ট যে ডিম্বাণু, সেই ডিম্বাণুতে কিন্তু 23টা ক্রোমোজোম, এবং সেটার
প্রকাশটাই আমি এইভাবে দেখাচ্ছি, কারণ এই জনন কোষের মধ্যে কিন্তু ক্রসিং গুলো ঘটে, মেইন দেহ কোষের মধ্যে ক্রসিং ঘটবে না। এখন এই যে 22টা অটোজোম, এটাকে দেখবা যে 22টা এইভাবে না লিখে এইভাবে জাস্ট এ দিয়ে প্রকাশ করা আছে। এটাও সেম এ, এটাও সেম অটোজোম, কারণ অটোজোম 22টাকে এটাই এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, এ দিয়ে আসলে এটাকে রিপ্লেস করা হয়েছে। এখন ধরো এইভাবে ক্রস ঘটায় একটু দেখাই, এইভাবে যদি ক্রস ঘটে তাহলে কি হবে দেখো, এখানে একটা এখানে একটা, তাহলে 2a, এখানে x আর এখানে x, তার মানে কি 2a প্লাস xx। আচ্ছা দেখো তো এই যে মানে জিনিসটা তৈরি হলো, এটা কি? সেটা হলো তোমার মানে পুরুষ সন্তান, পুরুষ সন্তানের মধ্যে ছেলে সন্তান, সরি মানে স্ত্রী সন্তান, মেয়ে সন্তান, ঠিক আছে, দুইটা xx। আর যদি এদের মধ্যে হতো ক্রস তাহলে কি হবে, এখানেও দুইটা a, 44টা ক্রোমোজোম প্লাস xy, তাহলে এটা কিন্তু আবার হতো স্ত্রী বা মেয়ে সন্তান হতো। তাহলে এটা সরি, এটা এটা ছেলে সন্তান, এটা মেয়ে সন্তান, এটা মেয়ে সন্তান, এটা ছেলে সন্তান, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারলাম। এভাবে হলো তোমার এক্স 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 ওয়াই পদ্ধতিতে মানুষের লিঙ্গটা নির্ধারিত হয়। এখন এক্স 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 ও পদ্ধতিতে কি হবে, প্রায় সেম সেম। ধরো এই ক্ষেত্রে পিতার মধ্যে এরকম একটা জননকোষ সৃষ্টি হয়, আরেকটা তৈরি হতে পারে এরকম। ওই ক্ষেত্রে কি হয় যে এখানে এক্স 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 হয় আর এখানে হয় এক্স ও, ঠিক আছে? এইভাবে লিঙ্গটা নির্ধারিত হয়। এক্স এক্স এটা হলো ছাড় পোকার মেয়ে ছাড় পোকা, আর এটা হলো ছেলে ছাড় পোকা, ঠিক আছে? মেয়ে ছাড় পোকা আর ছেলে ছাড় পোকা এইভাবে তৈরি হয়ে গেল। তাহলে এইভাবে আসলে লিঙ্গটা নির্ধারিত হয়। আশা করি তোমরা বুঝতে পারলে। এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সম্পর্কে। দেখো, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সম্পর্কে এখন আমরা দেখবো। এখানে হলো আমি নামগুলো লিখে রেখেছি যে এখানে কি কি নাম আছে। দেখো, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলো কি কি: লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, মাসকুলার ডিস্ট্রফি, রাতকানা, ডায়াবেটিস ইনসিপিডাস, ফ্রাজাইল এক্স সিনড্রোম, হাইপারট্রাইকোসিস, টেস্টিকুলার ফেমিনাইজেশন। এই নামগুলো হলো তোমার এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এখানে লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, মাসকুলার ডিস্ট্রফি, এই তিনটা রোগ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাকিগুলো সম্পর্কে আসলে অলমোস্ট আলোচনা করা হয় নাই বললেই চলে। একটু তোমরা জানো যে এই এখানে একটা প্রশ্ন আমি একটু দেখাই। ডায়াবেটিস ইনসিপিডাস যেটা, এটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, কিন্তু আরেকটা আছে ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে? এই যে মেলাইটাস, এই মেলাইটাসটা কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না। এটা অনেক সময় পরীক্ষার মধ্যে আসতে পারে, ঠিক আছে? তো সেই জন্য একটু তোমরা একটু প্রস্তুতি নিবে যে ডায়াবেটিস মেলাইটাসটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না। এটা ছাড়া থাকো ফ্রেজাইল এক্স সিনড্রোম, এটা কি অটিজম, মানে অটিস্টিক শিশু জন্ম হয় এই ফ্রেজাইল এক্স সিনড্রোমের কারণে। হাইপার ট্রাইকোসিস, হাইপার মানে কি, হাইপার মানে বেশি বেশি বোঝা যায়, ট্রাইকোম মানে কি লোম। তার এর ক্ষেত্রে কি হয় যে যার হাইপার ট্রাইকোসিস হয় তার সম্পূর্ণ শরীরব্যাপী লোমে আবৃত হয়ে যায়, অনেক বেশি লোম থাকে, এটাকে বলা হয় হাইপার ট্রাইকোসিস। আর টেস্টিকুলার ফেমিনাইজেশন, দেখো ফেমিনাইজেশন মানে কি, ফেমিনিন মানে মহিলা, তার মানে কি ফেমিনাইজেশন মানে কি পুরুষ আস্তে আস্তে মহিলায় বা স্ত্রীতে কনভার্ট হয়ে যায়, এই রোগটা হয় হলো, এটাও একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এখন এই তিনটা বিষয় সম্পর্কে আমরা একটু বিস্তারিত দেখি। লাল সবুজ বর্ণান্ধতা দিয়ে স্টার্ট করছি। প্রথম কথা হলো লাল সবুজ বর্ণান্ধতা যেটা, এটার আরো একটা নাম আছে, এটাকে বলা হয় ডালটনিজম। একটু মনে রাখবা, কি বললাম? ডালটনিজম। এটার অপর নাম কি বললাম? ডালটনিজম। আচ্ছা, লাল সবুজ বর্ণান্ধতা কারো হয়েছে কিনা এটা জাজ করা হয় কিভাবে? ওই যে তার সামনে একটা এরকম কালার চার্ট রাখা হয়, এখানে ভিতরে একটা হিডেন কোনো একটা সংখ্যা লেখা থাকে, সেটা কি সে সঠিকভাবে ডিটেক্ট করতে পারছে কিনা তার উপর ভিত্তি করে আমরা জাজ করতে পারি যে একজন লোক সে কি কালার ব্লাইন্ড কি কালার ব্লাইন্ড না, অর্থাৎ সে কি বর্ণান্ধ নাকি বর্ণান্ধ না। এই লাল সবুজ বর্ণান্ধতা এই রোগটা হলো, তাহলে এটা কি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তাহলে এটা কোন চার্ট দিয়ে জাজ করা হয়? সেটা হলো ইশিহারা কালার চার্ট, ঠিক আছে? ইশিহারা, এই নামটা একটু মনে রাখবা। আচ্ছা, এটার মধ্যে বিভিন্ন রকম ক্রসিং গুলো দেখানো হয়। মনে রাখবা, লাল সবুজ বর্ণান্ধতায় আক্রান্ত যে জিন সেটাকে এরকম এক্স স্মল সি আকারে দেখানো হয়, আর যেটা স্বাভাবিক সেটাকে এক্স ক্যাপিটাল সি দিয়ে প্রকাশ করা, ঠিক আছে? এই টাইপের কিছু ক্রসিং আসতে পারে পরীক্ষার মধ্যে। ধরো এখানে বইয়ের মধ্যে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা আমি একটু দেখাই। ধরো এরকম বলা আছে বর্ণান্ধ পুরুষ, অর্থাৎ কি এক্স স্মল সি ওয়াই। আর কি স্বাভাবিক মহিলার ক্রসে কি ঘটবে? ক্রস এই যে এক স্বাভাবিক মহিলা মানে এক্সি এক্সি, এরকম টাইপের ক্রস গুলো আসতে পারে পরীক্ষার মধ্যে। তাহলে বলো দেখি, এই যে তাহলে বুঝতে পারছো যে যদি ডিফেক্টেড হয়, আক্রান্ত জিনটাকে এক্স স্মল সি দিয়ে দেখানো হয়, আর এবং সাবস্ক্রিপ্ট আকারে যে নিচে একটু ছোট করে লেখা হয়। আর যদি আক্রান্ত স্বাভাবিক জিন থাকে তাহলে সেটাকে ক্যাপিটাল সি আকারে প্রকাশ করা হয় এবং পাশাপাশি লেখা হয়, ঠিক আছে? এই ওয়েটা ফলো করবা। ইন 9-10 তোমরা যখন পড়েছিলে তখন কিন্তু জাস্ট ডিফেক্টেড জিনটাকে প্রাইম দিয়ে দেখাতা, এরকম এক্স প্রাইম,
ঠিক আছে, কিন্তু ইন্টারে যেহেতু তারা এইভাবে লিখছে, সুতরাং তোমরা এইভাবেই ফলো করবা, যে যেটা কালার ব্লাইন্ডনেসে আক্রান্ত জিন সেটাকে এক্স স্মল সি দিয়ে দেখাবে, আর যেটা হলো মানে স্বাভাবিক সেটাকে এক্স ক্যাপিটাল সি দিয়ে প্রকাশ করবে। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়গুলো। তাহলে এরকম যদি ক্রস ঘটে তাহলে কি কি ঘটবে, এখান থেকে জনন কোষ সৃষ্টি হবে এরকম এক্স স্মল সি, এটা একটা, আর একটা ওয়াই, তারপরে এক্স ক্যাপিটাল সি, আর একটা কি এক্স ক্যাপিটাল সি। এবার এদের মধ্যে ক্রস ঘটবে এইভাবে, 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 আর এইভাবে। তাহলে এইভাবে যদি ক্রস ঘটে তাহলে কি হবে, এক্স স্মল সি এক্স ক্যাপিটাল সি, তারপর কি এক্স স্মল সি এক্স ক্যাপিটাল সি, এরপরে এটা কি এক্স ক্যাপিটাল সি ওয়াই, আর এটা হলো কি এক্স ক্যাপিটাল সি ওয়াই। ঠিক আছে, এইভাবে এরকম বিভিন্ন রকম ক্রস আসতে পারে। আর আরেকটা জিনিস মনে রাখবা, পুরুষের ক্ষেত্রে যদি এক্স স্মল সিটা যদি থাকে, একটা এক্স স্মল সি থাকে, ওয়াই এর মধ্যে কোনো সময় সি হয় না, ঠিক আছে, ওয়াইটা আলাদা বিষয়। এক্স এর মধ্যে যদি স্মল সি পাও তাহলে বুঝবা যে সেটা আক্রান্ত, ঠিক আছে, সেই পুরুষটা আক্রান্ত হয়ে যাবে কালার ব্লাইন্ডনেসে। কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে কি হওয়া লাগে, এরকম আক্রান্ত জিন হোমোজাইগাস অবস্থায় থাকা লাগে, অর্থাৎ দুইটা স্মল সি থাকা লাগবে। মানে ধরো একটা আক্রান্ত মহিলা, এটা তার জিনোটাইপটা কেমন হবে, এরকম হবে এক্স স্মল সি এক্স স্মল সি, ঠিক আছে, দুইটাই হওয়া লাগবে। যে দেখো একাধারে যদি দুইটাই ডিফেক্টেড হয়, দুইটাই স্মল সি থাকে সাবস্ক্রিপ্ট আকারে, তাহলে সে আক্রান্ত হয়, অন্যথায় হবে না। কিন্তু পুরুষের ক্ষেত্রে জাস্ট এক্সটার মধ্যে যদি একটা স্মল সি থাকে তাহলে সে আক্রান্ত হয়ে যায়। পুরুষ বাহক হতে পারে না, পুরুষ ডিরেক্ট আক্রান্ত হয়, কিন্তু স্ত্রী কিন্তু বাহক হতে পারে। ধরো এরকম এক্স স্মল সি এক্স ক্যাপিটাল সি, এটা কিন্তু বাহক, বাহক স্ত্রী। কি কারণে, এই যেখানে একটা স্মল সি আছে, কিন্তু দুইটা স্মল সি না থাকলে সেই বই মানে সেই রোগটা প্রকাশ পায় না। যদি প্রকাশ না পায় তাহলে সে অবশ্যই বাহক হিসেবে কাজ করছে। তাহলে এরকম এরকম টাইপের সম্ভাবনাও আছে যে স্ত্রীরা স্বাভাবিক স্বাভাবিক হতে পারে, বাহক হতে পারে, আক্রান্ত হতে পারে। আর পুরুষের ক্ষেত্রে হয় সে স্বাভাবিক অথবা আক্রান্ত, বাহক নামে কোনো কিছু এক্সিস্ট করে না এক্ষেত্রে। তাহলে বুঝতে পারছো আশা করি যে লাল সবুজ বর্ণান্তর ক্রসগুলি কিভাবে হয়। আর একটা স্বাভাবিক পুরুষ আর বর্ণান্ত মহিলার ক্রস দেখানো আছে, সেই বিষয়গুলো একটু দেখে নিবা। এখানে বিভিন্ন রকম মানে এমসিকিউ টাইপের প্রশ্ন করতে পারে, যে ধরো এখানে আচ্ছা এটা কি বলতো, এটা কিন্তু বাহক মহিলা, তারপরে এটা কি বলতো, এটাও কিন্তু বাহক মহিলা, আর এরা কি, এই যে এটা, এটা হলো স্বাভাবিক, এটা হলো স্বাভাবিক। তাহলে দেখো যে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে পুরুষ কিন্তু এই ক্ষেত্রে শুধু, আচ্ছা এই যে না না না, দেখো এটা এক্স স্মল সি, হ্যাঁ ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে পুরুষ যে দুইটা আছে এরা দুইজনই কিন্তু স্বাভাবিক। যদি প্রশ্ন করে যে এখানে পুরুষ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কত F1 জেনারেশনে, তাহলে উত্তর হলো 100%, কারণ দুইটা পুরুষ ছিল, দুইজনই স্বাভাবিক। আচ্ছা যদি বলে যে স্ত্রী আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত, দেখো তো এই যে দুইটাই কিন্তু বাহক, সুতরাং আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো 0%। আর যদি বাহক হওয়ার সম্ভাবনা কত, তাহলে 100%, কারণ দুইটার মধ্যেই স্মল সি আছে। এরকম টাইপের প্রশ্নগুলো এখানে করে থাকে, ঠিক আছে, এই ধারণাগুলো মনে রাখবে। আরেকটা বিষয় মনে রাখবে, অনেক সময় কোনো অনুপাত যদি 100% হয়, 100%, হ্যাঁ 100% না দিয়ে অনেক সময় অপশনের মধ্যে এক দেওয়া থাকে, ঠিক আছে, 100% আর এক কিন্তু একই জিনিস, এই দুইটা সম্পর্কে একটু মনে রাখবো বিষয়গুলো। 100% যা, এক কথাটা আমার মানেও তা, কারণ পার্সেন্ট মানে তো 100 দিয়ে ভাগ, তাহলে 100 কে যদি 100 দিয়ে ভাগ করে দাও তাহলে এক উত্তর করবা। অনেক সময় দেখবা যে উত্তর হচ্ছে তোমার 100%, কিন্তু তুমি দেখবা যে অপশনের মধ্যে কোনো 100% নাই, তাহলে এর কি উত্তর ভুল, দেখবা যে ওয়ান আছে, ওয়ান থাকলে সেই ওয়ানই উত্তর। এই বিষয়টা একটু গুরুত্বের সাথে খেয়াল করবা। তাহলে দেখো একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলো, এই যে বিশেষ করে যে লাল সবুজ বর্ণান্ধতা, এটা স্ত্রীদের তুলনায় পুরুষে বেশি হয়। কি কারণে পুরুষে একটু বেশি হয়, একটু একটা বিষয় একটু লক্ষ্য করো। কাহিনীটা হলো যে পুরুষের ক্ষেত্রে জাস্ট একটা জিন যদি ডিফেক্টেড হয় তাহলে সে ডিরেক্ট আক্রান্ত হয়ে যায়, সে বাহক হতে পারে না, ডিরেক্ট আক্রান্ত। একটা যদি স্মল সি থাকে তাহলে সে আক্রান্ত হয়ে যায়। কিন্তু মহিলাদের ক্ষেত্রে দেখা যায় কি একাধারে দুইটা স্মল সি থাকা লাগে, অন্যথায় সে আক্রান্ত হবে না। তো এর বাহক হয় বড় জোর, একটা স্মল সি থাকলে বাহক হয়, দুইটা স্মল সি থাকলে কেবল সেই ক্ষেত্রেই আক্রান্ত হয় মহিলারা। কিন্তু এই কারণে তোমার পুরুষের ক্ষেত্রে জাস্ট একটাতে আক্রান্ত হলেই সে আক্রান্ত হয়ে যায়, কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে দুইটাতে আক্রান্ত হওয়া লাগে। এই কারণে মেয়েদের ক্ষেত্রে এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলো একটু রেয়ার, ঠিক আছে, লাল সবুজ বর্ণান্ধতা সহ বাকিগুলো তাহলে একটু মনে রাখবা। তাহলে আমার মোটামুটি লাল সবুজ বর্ণান্ধতা সম্পর্কে একটা ধারণা হয়ে গেল। এবার তাহলে নেক্সট বিষয়টা বলি। নেক্সট বিষয়টা কি, সেটা হলো তোমার হিমোফিলিয়া সম্পর্কে। হিমোফিলিয়াটা কি, এটা হলো রক্ত শূন্যতা জনিত একটা রোগ, এবং এটাও একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ঠিক আছে। হিমোফিলিয়া কি হয়, রক্তের অভাব হয়, ঠিক আছে, কি হয়, রক্তের অভাব হয়। হিমোফিলিয়া আক্রান্ত রোগীর ক্ষেত্রে আমরা কি দেখি, রক্ত স্বল্পতা দেখি। তো এখন হিমোফিলিয়ার মধ্যে তোমার দুইটা দুইটা টাইপ আছে। হিমোফিলিয়া কয় রকম হয়, সেটা হলো দুই রকম। একটা হলো হিমোফিলিয়া এ, আর একটা হলো হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এ আর হলো হিমোফিলিয়া বি,
তো হিমোফিলিয়া এ কে বলা হয় ক্লাসিক হিমোফিলিয়া, আর হিমোফিলিয়া বি যেটা, এটাকে বলা হয় খ্রিস্টমাস ডিজিজ। ঠিক আছে, খ্রিস্টমাস ডিজিজ, খ্রিস্টমাস ডিজিজ বলা হয়। তাহলে এটা একটু মনে রাখবা, এই রোগগুলো হয় মেইনলি ক্লটিং ফ্যাক্টরের কারণে। ক্লটিং ফ্যাক্টর কোনগুলো? রক্ততঞ্চন ঘটানোর জন্য 13টা ফ্যাক্টর আছে, এর মধ্যে যদি 8 নাম্বার ফ্যাক্টরটা অনুপস্থিত থাকে, রক্ততঞ্চনের যদি 8 নাম্বার ফ্যাক্টরটা অনুপস্থিত থাকে তাহলে ক্লাসিক হিমোফিলিয়া হয়, আর যদি 9 নাম্বার ফ্যাক্টরটা অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে হয় হলো খ্রিস্টমাস ডিজিজ। এখন 8 নাম্বার ফ্যাক্টরের নামটা কি? 8 নাম্বার ফ্যাক্টরের নাম হলো তোমার অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। ঠিক আছে, কি বললাম? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, হিমোফিলিক ফ্যাক্টর। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরটা অনুপস্থিত থাকলে ক্লাসিক হিমোফিলিয়া হয়, আর খ্রিস্টমাস ফ্যাক্টর অনুপস্থিত থাকলে, 9 নাম্বার ফ্যাক্টরের নাম কি? খ্রিস্টমাস ফ্যাক্টর। যে খ্রিস্টমাস ফ্যাক্টর, বা এটাকে বলা হলো প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট। ঠিক আছে, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট। এই যে দেখো, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট। প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্টটা, এটার কারণে এটা যদি সৃষ্টি না হয় তখন এই হিমোফিলিয়া বি হয়। তাহলে হিমোফিলিয়া এ আর হিমোফিলিয়া বি সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে গেল। তাহলে হিমোফিলিয়া এর ব্যাপারে কাহিনী কি? এটার অপর নাম হলো হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া। এটা হলো রক্ততঞ্চনের 8 নাম্বার ফ্যাক্টর বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর অনুপস্থিত থাকলে এই রোগটা হয়। আর হিমোফিলিয়া বি এর আরেক নাম কি? খ্রিস্টমাস ডিজিজ। এটা হলো রক্ততঞ্চনের 9 নাম্বার ফ্যাক্টর, যেটার নাম হলো খ্রিস্টমাস ফ্যাক্টর অথবা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট। এই ফ্যাক্টরের অনুপস্থিতির কারণে হিমোফিলিয়া বি রোগটা হয়ে থাকে। আশা করি তোমাদের হিমোফিলিয়া এ আর হিমোফিলিয়া বি সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে গেল। এবার আরো কয়েকটা বিষয় একটু মনে রাখবা। প্রতি 10,000 পুরুষে, হ্যাঁ, প্রতি কত? 10,000 পুরুষে একজন হিমোফিলিয়া আক্রান্ত হয়, প্রতি 10,000-এ একজন। আর এই যে যাদের হিমোফিলিয়া আক্রান্ত হয় যারা, তারা 16 বছরের মধ্যেই মারা যায়। ঠিক আছে, জন্মের 16 বছরের মধ্যেই তারা কি হয়? মারা যায়। তাহলে বুঝলা? এবার আরেকটা বিষয় দেখো, এখানে বিভিন্ন রকম ক্রসিং এর আইডিয়া গুলো আছে, বিভিন্ন রকম ক্রসিং দেখানো হয়। একটু ক্রসিং এর একটু হালকা পাতলা একটু বিষয়গুলো একটু তোমাদেরকে দেখাই। এদের ক্ষেত্রে তোমার ক্রসিং এ, ওই ক্ষেত্রে তোমরা দেখেছিলে যে কালার ব্লাইন্ডনেস আক্রান্ত যে জিনটা, ডিফেক্টেড জিনটা, সেটাকে আমরা এক্স স্মল সি আকারে সাবস্ক্রিপ্টিভ আকারে দেখাতাম। আর এর ক্ষেত্রে হিমোফিলিয়া আক্রান্ত যেটা, সেটাকে এক্স স্মল লেটার এইচ উপরে দেখানো হয় পাওয়ার আকারে, আর যেটা স্বাভাবিক তাকে হলো এইভাবে এক্স উপরে ক্যাপিটাল এইচ এইভাবে দেখানো হয়। এবার এদের মধ্যে বিভিন্ন রকম ক্রস করতে পারে। ধরো বললো যে পুরুষ স্বাভাবিক আর স্ত্রী বর্ণাঢ্য, তাহলে কি হবে? পুরুষ স্বাভাবিক হলে, পুরুষ স্বাভাবিক আঁকলে এইভাবে হবে এক্স সি এক্স এইচ ওয়াই। আর যদি বলে স্ত্রী বর্ণাঢ্য তাহলে কি? এক্স স্মল এইচ এক্স স্মল এইচ। কারণ বর্ণাঢ্য হতে হলে দুইটাকে কিন্তু ডিফেক্টেড হতে হয়। এরপরে বিভিন্ন রকম ক্রসিং গুলো আসে। তাহলে তুমি যদি শুধু বাহককে, তারপরে আক্রান্তকে, তারপরে স্বাভাবিককে এটা বুঝতে পারে, তাহলে ক্রস গুলো আশা করি তোমরা নিজে নিজেই পারবা। তাহলে ধরো যদি বলে একটা বাহক স্ত্রী আঁকতে, তাহলে কেমন হবে? এরকম হবে, এক্স উপরে হলো স্মল এইচ আর হলো এক্স এর উপরে ক্যাপিটাল এইচ। এটা হলো বাহক, কারণ কি? একটা স্মল এইচ আছে উপরে, একটা যদি থাকে তাহলে একটা ডিফেক্টেড জিন থাকলে এটা বাহক হয়। আর দুইটাই যদি ডিফেক্টেড হয়, দুইটার উপরে যদি পাওয়ার স্মল এইচ থাকে, তাহলে কি হয়? সেটা আক্রান্ত হয়। তাহলে এই ক্রস গুলো একটু দেখে নিবে, ঠিক আছে, হিমোফিলিয়া থেকে। এটা খুব বেশি কঠিন না, তা আশা করি তোমরা পারবা। আচ্ছা, এবার লাস্টলি যেটা দেখাবো সেটা হলো মাসকুলার ডিস্ট্রফি সম্পর্কে। ঠিক আছে, কি দেখবো এখন? মাসকুলার ডিস্ট্রফি। এখন এই যে মাসকুলার ডিস্ট্রফি সম্পর্কে একটু মনে রাখবা যে মানুষের দেহে প্রায় 3,000 পেশি প্রোটিন আছে। কতটি? 3,000 পেশি প্রোটিন আছে, 3,000। এইগুলো বইয়ের মধ্যে আছে, তোমরা একটু দেখে নিবে। তাহলে 3,000 পেশি প্রোটিন আছে। এখন এই ডিস্ট্রোফিন নামক একটা প্রোটিন আছে এর মধ্যে, নাম কি বললাম? ডিস্ট্রোফিন। এই যে ডিস্ট্রোফিন, এই ডিস্ট্রোফিন প্রোটিন উৎপাদনকারী যে জিন, সেই জিনটা যদি মানে ডিফেক্টেড হয় বা বিকৃতি ঘটে, তখন যে রোগটা হয় সেটাকে বলি আমরা মাসকুলার ডিস্ট্রফি। ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলি? মাসকুলার ডিস্ট্রফি বলি, বা এটাকে ডিএমডি বলা হয়। আচ্ছা, ডিএমডি কি? মাসকুলার ডিস্ট্রফি আসলে অনেক টাইপের হতে পারে।
প্রায় 30-এরও বেশি ধরনের মাসকুলার ডিস্ট্রফি আছে। হ্যাঁ, এখন পর্যন্ত আবিষ্কৃত মাসকুলার ডিস্ট্রফির কতটি ছিল? 30-এরও বেশি। এর মধ্যে 9টা হলো তোমার মানে অত্যন্ত ভয়ানক, আর বাদ বাকি এবং এটা পাওয়া যায়, আর বাদ বাকি যেগুলো হলো সেগুলো হলো দুর্লভ। এই ডেটাগুলো একটু মনে রাখবা। তাহলে 9 ধরনের মাসকুলার ডিস্ট্রফি হলো কমন, আর বাদ বাকিগুলো কি কেমন? দুর্লভ, খুব কমই পাওয়া যায়। তো এদের ক্ষেত্রে তাহলে এই যে মাসকুলার ডিস্ট্রফির মধ্যে সবচেয়ে ভয়াবহতম যে ডিস্ট্রফি সেটাকে বলা হয় ডিএমডি, ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি। ঠিক আছে, ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি এটা হলো সবচেয়ে ভয়াবহতম মাসকুলার ডিস্ট্রফি। আর এদের ক্ষেত্রে তোমার এরকম ডিফেক্টেড জিনটাকে কিভাবে দেখানো হয় সেটা হলো ক্যাপিটাল এক্স দিয়ে। ঠিক আছে, দেখাচ্ছি আমি তোমাদেরকে যে এদের ক্ষেত্রে ডিফেক্টেড জিনটাকে কিভাবে দেখানো হয়। মাসকুলার ডিস্ট্রফির ক্ষেত্রে ডিফেক্টেড জিনটাকে হলো ক্যাপিটাল এক্স দিয়ে দেখানো হয়, আর স্বাভাবিক হলে স্মল এক্স দেখানো হয়। আচ্ছা দেখো, বলো দেখি এটা কি কেমন? ক্যাপিটাল এক্স স্মল এক্স এটা কিন্তু বাহক, ডুশেনি মাসকুলার ডিস্ট্রফির বাহক। কারণ কি, এই যে এটা দেখে ক্যাপিটাল এক্স দেখে বুঝবা সেটা হলো আক্রান্ত। তাহলে আক্রান্ত একটা আছে, মানে স্মল লেটার একটা আছে, স্মল লেটারটা হলো স্বাভাবিক। তাহলে এই কারণে সে কি হবে, যেহেতু হোমোজাইগাস অবস্থায় নাই, অর্থাৎ সে বাহক হবে। আর ধরো পুরুষের ক্ষেত্রে বলো দেখি এটা কি হবে? এক্স সি ওয়াই, এক্স ওয়াই, ক্যাপিটাল এক্স লিখেছি আর ক্যাপিটাল ওয়াই। ক্যাপিটাল এক্স লেখা মানে কি বাহক? বাহক না, মানে এটা হলো তোমার ডিফেক্টেড। আর পুরুষের ক্ষেত্রে একটা ডিফেক্টেড হলে সে আক্রান্ত হয়ে যায়, তার মানে কি সেটা হলো ডুশেনি মাসকুলার ডিস্ট্রফিতে আক্রান্ত পুরুষ। আর যদি এরকম হয় স্মল এক্স ক্যাপিটাল ওয়াই, এটা হলো স্বাভাবিক পুরুষ। কারণ কি, এটার মধ্যে কোনো সময় আক্রান্ত হয়ই না। এটা যেহেতু স্মল লেটারে লিখলে বুঝবা যে এটা স্বাভাবিক, আর ক্যাপিটাল লেটারে লিখলে এটা হলো অস্বাভাবিক বা আক্রান্ত। তাহলে এই তিনটার মধ্যে একটু তোমার একটু পার্থক্য করে নিবা। তাহলে লাল সবুজ বর্ণান্তর ক্ষেত্রে, আক্রান্তের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল এক্স স্মল সি আকারে সাবস্ক্রিপ্ট আকারে দেখাই, হিমোফিলিয়ার ক্ষেত্রে এক্স ক্যাপিটাল এইচ স্মল এইচ পাওয়ার আকারে দেখাই, আর এটার ক্ষেত্রে হলো এরকম ক্যাপিটাল এক্স দেখাই। ঠিক আছে, আক্রান্তের ক্ষেত্রে। তাহলে এই তিনটা বিষয় দিয়েই তোমরা ব্যাখ্যা করবা। ঠিক আছে, প্রাইম দিয়ে লিখবা না, এইভাবেই লিখো, কারণ বইয়ের মধ্যে যেভাবে আছে এইভাবেই আমরা ফলো করি। ঠিক আছে, আশা করি তোমরা মোটামুটি এই বিষয় সম্পর্কে ধারণা হয়ে যাওয়ার কথা। এবার আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো এবিউ ব্লাড গ্রুপিং, এবং আরেকটা বিষয় হলো আরএইচ ফ্যাক্টরের কারণে সৃষ্ট জটিলতা। আচ্ছা দেখো, আমরা একটু এবিউ ব্লাড গ্রুপিং সম্পর্কে দেখি, এর পরবর্তীতে দেখবো আরএইচ ফ্যাক্টরের কারণে সৃষ্ট জটিলতা সম্পর্কে। এবিউ ব্লাড গ্রুপিং সম্পর্কে যে বিজ্ঞানী প্রথম ধারণা দেন ওনার নাম হলো কার্ল ল্যান্ডস্টেইন। ওকে, আচ্ছা এবার আরো একটা বিষয় একটু দেখো। মানুষের শরীরে বা মানব দেহে 400 ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়। কত ধরনের? 400 ধরনের। 400 ধরনের অ্যান্টিজেন পাওয়া যায় মানুষের দেহে। এর মধ্যে 400 ধরনের অ্যান্টিজেন পাওয়া গেছে, কিন্তু মানে এর মধ্যে 400 ধরনের অ্যান্টিজেন আছে, কিন্তু আবিষ্কৃত অ্যান্টিজেনের সংখ্যা হলো 30টি। 30টি সম্পর্কে ধারণা পাওয়া গেছে, আর বাকিগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়নি। এবং এই অ্যান্টিজেনের উপর ভিত্তি করে এই ব্লাড গ্রুপিং হয় মোট 21 ধরনের। তাহলে 21 ধরনের অ্যান্টিজেনের উপর ভিত্তি করে ব্লাড গ্রুপিং হয়। কিন্তু আজকে আমরা যেই ব্লাড গ্রুপিংটা পড়বো সেটা হলো এবিও ব্লাড গ্রুপিং। এখানে মেইনলি রক্তের গ্রুপ হবে 4 দুগুণে 8টা। অর্থাৎ এই যে এ গ্রুপ আছে, এটার পজিটিভ নেগেটিভ গ্রুপ, এ পজিটিভ এ নেগেটিভ। বি গ্রুপ আছে, বি এর পজিটিভ নেগেটিভ। এ বি আছে, এটার পজিটিভ নেগেটিভ। আর হলো ও গ্রুপ আছে, এটার পজিটিভ নেগেটিভ। তো এখানে একটু কয়টা বিষয় দেখো। বিশ্বব্যাপী এ গ্রুপের লোক আছে মোট 23%, মানে বিশ্বের যত জনসংখ্যা তার 23% হলো এ গ্রুপের রক্ত। বি হলো এটার উল্টা, 3টা আগে তো 2টা পরে না, তাহলে 32%। আর ও গ্রুপের লোক আছে 37%, এবং এটা হলো সবচেয়ে বেশি। মনে রাখবা যে পৃথিবীতে সবচেয়ে বেশি অ্যাভেলেবল রক্ত হলো ও গ্রুপের রক্ত। এটা ছাড়া এ বি গ্রুপ যেটা আছে সেটা হলো মাত্র 8% লোকের থাকে এই রক্ত। মোটামুটি বুঝতে পারলাম, এইগুলো হলো বিষয় আসলে। এটা হলো সবচেয়ে রেয়ার গ্রুপ। আর যদি বলে সবচেয়ে রেয়ারেস্ট গ্রুপ কোনটা, সেটা হলো এবি নেগেটিভ। ঠিক আছে, এবির মধ্যে যে নেগেটিভ গ্রুপটা এটা হলো সবচেয়ে রেয়ার। বিশ্বব্যাপী এবির রক্ত খুবই কম পাওয়া যায়। এবি গ্রুপ ইটসেলফই অনেক রেয়ার, তার উপরে যে নেগেটিভ সেটা হলো আরো বেশি রেয়ার। মানে ধরো এবি পজিটিভ অনেক রেয়ার, কারণ এবি গ্রুপটাই রেয়ার। দেখো বিশ্বব্যাপী মাত্র 8% লোকের জনের আছে এই এবি, আর এর মধ্যে যে এবি নেগেটিভটা সেটা হলো বেশি রেয়ার। কিন্তু কথা হলো যে এটা বিশ্বব্যাপী আমি যে স্ট্যাটিস্টিক্সটা দেখলাম সেখানে বলা আছে যে বিশ্বব্যাপী মাত্র এবি নেগেটিভ, ঠিক আছে, এবি নেগেটিভের লোক আছে মাত্র 1%। ঠিক আছে, 1% লোক, অর্থাৎ খুবই রেয়ার। তো সেই হিসাবে আসলে তেমন একটা এবি নেগেটিভ এমনিতেও রক্ত প্রয়োজন পড়ে না, কিন্তু যদি প্রয়োজন পড়েও তাহলে খুব বেশি স্ট্রাগল করতে হয় না। এটা আসলে যেহেতু খুবই লেস ডিমান্ডিং, তো কিছু পরিমাণ রক্ত ধরো ব্লাড ব্যাংকে থাকে হয়তো বা, যার কারণে এর এই এবি নেগেটিভ রক্তটা মোটামুটি পাওয়া যায়। একবারে এত রেয়ারও না যে একদম না পাওয়ার কারণে মারা যাবে। আচ্ছা, তাহলে এখানে আমি কিছু বিষয় একটু দেখাই। দেখো,
এ গ্রুপের রক্তের জন্য অ্যান্টিজেন কি আর অ্যান্টিবডি কি একটু দেখে নাও। অ্যান্টিজেন আর হলো অ্যান্টিবডি। অ্যান্টিবডি দেখো কি কি। অ্যান্টিজেন এ গ্রুপের জন্য অ্যান্টিজেন হলো এ, ঠিক আছে। বি গ্রুপের জন্য অ্যান্টিজেন হলো বি। এ বি গ্রুপের জন্য কি এ কমা বি, মানে দেখতে পাচ্ছ এখান থেকে দেখে দেখে লিখছি। অ্যান্টিজেন গুলো বের করা খুব ইজি। ও এর জন্য কি, ও এর জন্য ও মানে কি জিরোর মতো মনে হচ্ছে, তার মানে কি অ্যান্টিজেন নাই। এবার দেখো এর জন্য কি, এর জন্য অ্যান্টিবডি হলো এ থাকলে মনে রাখবা যে এটার উল্টাটা থাকে অ্যান্টিবডি আকার, তার মানে কি স্মল বি, আর অ্যান্টিবডি গুলো স্মল লেটার হয়। আর এখানে বি হলে ক্যাপিটাল। আর এখানে এ বি হলে দেখো এ আছে বি আছে, তার মানে কি এটা হবে ক্রস, নাই। আর ও থাকলে কি হবে, এ আর বি দুইটাই দুই অ্যান্টিবডি এখানে উপস্থিত আছে। এই জিনিসগুলো আগে আগে একটু দেখে নাও। স্পেসিফিকলি আমি যদি বলি বেশি গুরুত্বপূর্ণ হলো এই অ্যান্টিজেন গুলো একটু দেখো। অ্যান্টিজেন গুলো বের করা খুব ইজি। এটা দেখলে পরবর্তী বুঝতে পারবে যে কে কাকে রক্ত দিতে পারে, সেই খুবই ফেমাস একটা টপিক। এটা অনেকের মানে ইন্টারেস্ট থাকে এই জায়গাতে, বিশেষ করে শুধু সায়েন্সে না, সায়েন্স ছাড়াও কমার্স আর সবারই একটা ইন্টারেস্ট থাকে যে কে কাকে রক্ত দিতে পারে, কার কাছ থেকে রক্ত নিতে পারে, এই আইডিয়া গুলো একটু দেখা। তাহলে এটা একটু যদি ভালোভাবে বুঝে থাকো, আমি নেক্সট একটা বিষয় বলি যে এই রক্ত এবিউ ব্লাড গ্রুপিং এর একটা জিনতাত্ত্বিক ব্যাখ্যা আছে, ঠিক আছে। জিনতাত্ত্বিক ব্যাখ্যা, জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা খুব বেশি বিস্তারিত বলবো না, আমি জাস্ট কয়েকটা বিষয় বলি। দেখো যে এই এ গ্রুপের জন্য, এ গ্রুপের রক্ত সৃষ্টির জন্য যে দায়ী অ্যালিলটা, সেটাকে বলা হয় তোমার এরকম আই এ দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। আই এ অথবা এল এ দিয়েও প্রকাশ করা হয়, বইয়ের মধ্যে খুব সম্ভবত এল এ দিয়ে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। আর এরকম তোমার বি গ্রুপের রক্ত যেটা, সেটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, আই বি অথবা এল বি দিয়ে দেখানো হয়। আচ্ছা এল দিয়ে দেখা, যেহেতু বইয়ের মধ্যে সব এইভাবে দেখানো আছে। বি গ্রুপের জন্য দায়ী অ্যালিল হলো এটা। আর ও গ্রুপের জন্য যে দায়ী অ্যালিল, সেটাকে হলো এল নট বা এল ও দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে এই যে দেখো এদের মধ্যে এটা হলো প্রকটেলিল, এটা হলো প্রকটেলিল, কিন্তু এল ও যেটা সেটা হলো প্রচ্ছন্ন এলিল। তো এই কারণে এই যে দুইটা যেহেতু প্রকট, এই কারণে বলা হয় এই দুইটা হলো পরস্পর সমপ্রকট। এই কারণে দেখবা যে বইয়ের মধ্যে এইভাবে লেখা আছে যে এল এ ইকুয়াল টু এল বি। এদের যেহেতু সমপ্রকট, এই জন্য এল এ ইকুয়াল টু এল বি লেখা হয়, অর্থাৎ কোডোমিনেন্ট এরা। কিন্তু এই আর এল নট যেটা, সেটা তো রিসেসিভ বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে, এটা কিন্তু প্রকট। তো এই কারণে এই দুইটাই কি এই এল নটের চেয়ে বড়, অর্থাৎ পাওয়ারফুল। প্রচ্ছন্ন যেহেতু এটা, সেই জন্য এই দুইটা বেশি প্রকট হয়। এই এই মানে ইয়েটা দেয়া আছে, এটা পরীক্ষা মধ্যে সময় আসতে পারে যে নিজের কোনটি সঠিক, তখন এরকম এই সম্পর্কটা যেন তোমরা একটু পারো, সেই জন্য এই বিষয়টা একটু দেখালাম। এবার একটু আরএইচ ফ্যাক্টর সম্পর্কে বলি। দেখো আরএইচ ফ্যাক্টর, আরএইচ ফ্যাক্টরটা কি, বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার, এই যে উনি, এবং বিজ্ঞানী উইনার, ওনারা কি করেছেন দেখো, যে আমার বানর যেটা আছে, হ্যাঁ বানর, রেসাস নামক একটা বানর আছে, সেই বানরের যে আরবিসি, সেই আরবিসির প্লাজমা মেমব্রেনে একটা অ্যান্টিজেন পাওয়া গেছে, ঠিক আছে। একটা এক ধরনের অ্যান্টিজেন পাওয়া যায় কোথায়, রেসাস নামক বানরের, এই যে রেসাস, এই যে রেসাস বানরের যেই তোমার হচ্ছে, এইভাবে লিখলাম কি করে না, দেখো রেসাস, রেসাস বানরের যেই আরবিসি, সে তার প্লাজমা মেমব্রেনে একটা কি পাওয়া যায়, অ্যান্টিজেন পাওয়া যায়। এটা এ দিয়ে আমি দেখাচ্ছি অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনটা তোমার এই কি বলে মানুষের রক্ত পাওয়া যায়। তো যাদের শরীরে এই রেসাস বানরের অ্যান্টিজেনটা উপস্থিত আছে, তারা হলো আরএইচ পজিটিভ, অর্থাৎ তাদের রক্তের গ্রুপ হয় পজিটিভ। আর যাদের রক্তের মধ্যে এই বানরের মধ্যে বানরের যে অ্যান্টিজেনটা আছে, সেটা পাওয়া যায় না, তারা হলো আরএইচ নেগেটিভ। অর্থাৎ যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ পজিটিভ রক্তের গ্রুপের, তাদের সবার রক্তে কি আছে, বানরের প্লাজমা মেমব্রেনের যে অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনটা উপস্থিত আছে, ঠিক আছে। বানরের অ্যান্টিজেন যাদের মধ্যে উপস্থিত, তারা হলো পজিটিভ, যাদের মধ্যে উপস্থিত না, তারা হলো নেগেটিভ। এখন পজিটিভ নেগেটিভ হইলে কোনো আলাদা লেভেলের লাভ ক্ষতি নাই, তো এটাই জাস্ট আর কি বিষয়টা। তাহলে এবার একটু আরেকটা বিষয় একটু দেখো, যে কে কাকে দিতে পারে রক্ত, কার কাছে নিতে পারে, সেই বিষয়টা আসলে আমরা একটু বলি। এটা একটু মুছে দেই, যে রক্ত কে কাকে দিতে পারবে, কে কার কাছ থেকে নিতে পারবে, সেই আইডিয়াটা একটু দেখা যায়। দেখো যদি আমাকে প্রশ্ন করা হয়, একটু একটু একটা বিষয় একটু দেখো, যে ধরো এভাবে চিন্তা করো, একটা লোক ধরো এ পজিটিভ রক্ত, তাহলে তুমি এখান থেকে দুইটা সিদ্ধান্ত নিতে পারো। প্রথম কথা হলো তার মধ্যে এ যেহেতু, তার মানে এ অ্যান্টিজেন আছে, আর যেহেতু পজিটিভ, সুতরাং কি আছে, আরএইচ ফ্যাক্টর আছে। হুম। আর যদি ধরো এ নেগেটিভ হয়, তাহলে কি, এ নেগেটিভ দেখলে বুঝতে হবে কি, প্রথম কথা হলো এ আছে, এ অ্যান্টিজেন আছে, কারণ এ। আর নেগেটিভ মানে কি, আরএইচটা নাই, তার মানে আরএইচ কি নাই, উপস্থিত নাই। তাহলে এটা একটু দেখো,
এবার কে কাকে রক্ত দিতে পারবে সেই আইডিয়াতে আসি। দেখো, যদি প্রশ্ন করা হয় এ পজিটিভ এ বি কে দিতে পারবে কিনা, এ বি পজিটিভ কি, একটু তোমরা একটু জাজ করার ট্রাই করো। দেখো যে এটা এ পজিটিভ এ বি পজিটিভ কে দিতে পারে কিনা এটা আমরা জাজ করার ট্রাই করছি। প্রথম কথা হলো, দেখো সে যদি এ জিনিসটা এখানে উপস্থিত আছে এই যে, তাহলে এই জিনিস এই যে এটা ঢুকে গেলে কোনো অসুবিধা নেই এর ভিতরে, ঠিক আছে, এটা ভিতরে চলে গেলে কোনো অসুবিধা নেই। এখন এই যে পজিটিভ জিনিসটা দেখো এখানে উপস্থিত আছে, তাহলে দেখো আলটিমেটলি পুরো জিনিসটাই ভিতরে যাওয়ার যোগ্য, সুতরাং এ পজিটিভ কিন্তু এবি পজিটিভ কে রক্ত দিতে পারে, এইভাবে জাজ করা লাগবে। ধরো আরেকটা দেখাই, এ নেগেটিভ কি এ পজিটিভ কে দিতে পারে, এটা এটা দেখো তো একটু, দেখো এ নেগেটিভ এ পজিটিভ কে দিতে পারে কিনা, এই যে এইভাবে দেওয়ার ট্রাই করছি। প্রথম কথা হলো এ যদি এ এখানেও আছে এখানেও আছে, এখান থেকে যদি এখানে যায় মিলে গেল, হ্যাঁ মিলে গেল, তার মানে কি কোনো অসুবিধা নাই, এটা ভিতরে প্রবেশ করতে পারে। এখন দেখো নেগেটিভ আছে, নেগেটিভটা যদি নেগেটিভ মানে কি কিছুই নাই, কিছু নাই এমন একটা জিনিস ভিতরে চলে প্রবেশ করতেই পারে, ঠিক আছে। যদি এরকম হইতো যে এ পজিটিভ এ নেগেটিভ দিতে পারে কিনা, সেই ক্ষেত্রে সমস্যা হতে পারতো, কারণ কি এটা প্রবেশ করলে কোনো ঝামেলা নাই, কিন্তু প্লাস মানে কি আর এইচ ফ্যাক্টর আছে, আর এইচ ফ্যাক্টর তো এখানে উপস্থিত নাই, সুতরাং এখানে যদি ঢুকে তাহলে এই আর এইচ ফ্যাক্টরটাকে সেই ইম্পোস্টার হিসেবে ট্রিট করবে, অর্থাৎ বাইরে থেকে আসা নতুন জিনিস হিসেবে ট্রিট করবে। আর এরকম নতুন জিনিস যদি কিছু প্রবেশ করে তাহলে রক্তটা আসলে দেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে এরকম এই কারণে তোমার এটা রক্ত দেওয়া যাবে না, এ পজিটিভ এ নেগেটিভ কে দিতে পারবে না, কিন্তু এ নেগেটিভ এ পজিটিভ কে দিতে পারে। এই বিষয়গুলো একটু তোমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এরকম আরো অনেক রকম কাহিনী এরকম হতে পারে। ধরো যদি প্রশ্ন করে, আমি এটা একটু মুছে দিয়ে দেখাই তোমাদেরকে, একটা বহুল মানে কি বলে পরিচিত একটা প্রশ্ন। আমরা জানতাম যে এবি পজিটিভ যারা, এবি পজিটিভ হলো সার্বজনীন গ্রহীতা, মানে সবার কাছ থেকে রক্ত নিতে পারে। আর ও নেগেটিভ যে, সে হলো সার্বজনীন দাতা, সে সবাইকেই রক্ত দিতে পারে। কি কারণে এই ঘটনাটা ঘটলে একটু লক্ষ্য করো। আসলে আগে দেখি এবি পজিটিভ কি কারণে সার্বজনীন দাতা। এবি পজিটিভ কাদেরকে দিতে পারে, সবাইকে দিতে পারে। কাদের মানে এবি পজিটিভ করতে পারে সার্বজনীন গ্রহীতা, সরি মানে সবার কাছে নিতে পারে। তাহলে কাদের কাছ থেকে নিতে পারে একটু দেখো, এ পজিটিভ এ নেগেটিভ, এ বি পজিটিভ বি নেগেটিভ, এবি পজিটিভ এবি নেগেটিভ, সব কাছ থেকে নিতে পারে। কি কারণ সেটা দেখাচ্ছি, ও পজিটিভ ও নেগেটিভ। দেখো এইখানে এই জিনিসটা যদি ভিতরে ঢুকে কোনো অসুবিধা আছে নাই, কারণ কি এখানে এ উপস্থিত আছে। প্লাস জিনিসটা যদি ঢুকে, প্লাস এখানে আছে, তার সুতরাং ঢুকলে কোনো অসুবিধা নেই। বি এর ক্ষেত্রে দেখো বি এখানে আছে, সুতরাং সে ঢুকতেই পারে ভিতরে। মানে এরকম চিন্তা করো যে এরকম এটা হলো এরকম বিষয় যে এখান থেকে যেটা আসবে সেটা যদি এখানে উপস্থিত থাকে তাহলে সে তাকে ভিতরে ঢুকতে দিবে, যদি নতুন কিছু ঢুকে তাহলে আর ঢুকতে দেবে। তারপরে ধরো যে বি ঢুকলো সমস্যা নাই, তারপরে ধরো পজিটিভ ঢুকে গেল কোনো অসুবিধা নেই। এই নেগেটিভের ক্ষেত্রে দেখো এ এ ঢুকলে কোনো অসুবিধা নাই, নেগেটিভ মানে কি কিছুই নাই, কিছু না ঢুকা মানে কি ঢুকতেই পারে সেই জিনিসটা, কিছু নাই এরকম একটা জিনিস চাইলেই ভিতরে ঢুকে যেতে পারে। বি নেগেটিভ সেম, বিটাও ভিতরে আছে, সুতরাং সে যে ঢুকতে পারে। কিন্তু নেগেটিভ মানে কিছু নাই, সুতরাং কিছু নাই জিনিসটাও ভিতরে ঢুকতে পারে। এদের ক্ষেত্রে দেখো ও পজিটিভ, ও মানেই নাই, অ্যান্টিজেন নাই, কোনো অ্যান্টিজেনই নাই, তার মানে কি একটা হাওয়া ভিতরে ঢুকলো, এরকম চিন্তা করতে পারো, ঠিক আছে। কারণ এই ও এর মধ্যে দেখো তোমার কোনো অ্যান্টিজেনই ছিল না, ঠিক আছে, এই যে দেখো ক্রস, তাহলে এই যে কোনো অ্যান্টিজেনই ঢুকলো না। পজিটিভ এই জিনিসটা এখানে উপস্থিত আছে, সুতরাং ঢুকতেই পারে। আবার দেখো নেগেটিভের ক্ষেত্রে সেম, ও মানে কি কোনো অ্যান্টিজেনই নেই, সুতরাং কোনো অ্যান্টিজেন না ঢুকতে পারে ভিতরে। আর নেগেটিভ মানে কি, নেগেটিভ মানে কিছুই না, তার মানে এগেইন কিছুই না এরকম একটা জিনিস ভিতরে ঢুকে দিতে পারে। এবি পজিটিভের ক্ষেত্রে চিন্তা করে যে এবি পজিটিভ, এ ঢুকলো বি ঢুকলো কোনো সমস্যা নাই, প্লাস ঢুকলো কোনো অসুবিধা নাই, এ ঢুকলো বি ঢুকলো, মাইনাস মানে কি কিছুই না জিনিসটা ভিতরে ঢুকে যেতে পারে কোনো অসুবিধা নাই, ঠিক আছে। একটা ভূত ঢুকে গেল ধর একটা ঘরের ভিতরে, এরকম চিন্তা করতে পারো। আচ্ছা, তাহলে এবি পজিটিভ এই কারণে হলো সার্বজনীন দাতা, সরি গ্রহীতা, ঠিক আছে। সার্বজনীন গ্রহীতাকে সেটা হলো তোমার এবি পজিটিভ। এবি নেগেটিভ না কি কারণে, দেখো একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা এবি নেগেটিভ কি কারণে না, এবি নেগেটিভ কি কারণে সার্বজনীন গ্রহীতা না। এটার একটা এক্সাম্পল দেখো, এবি নেগেটিভ এর ক্ষেত্রে ধরো এটা হলো সার্বজনীন দাতা কি কারণে না, গ্রহীতা কি কারণে না, এটা যদি তুমি একটু এটা দিয়ে লক্ষ্য করো যে ধরো এখানে এবি নেগেটিভ কাদের কাছ থেকে, ধরো এবি পজিটিভ ধরো এখানে রক্ত বা যে কোনো পজিটিভ গ্রুপের রক্ত যদি এখানে দেওয়ার ট্রাই করো তাহলে কি হবে, এ ঢুকে গেল কোনো সমস্যা নাই, বি ঢুকে গেল কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে প্লাস আর এইচ ফ্যাক্টর আছে এখানে নাই, সুতরাং আর এইচ ফ্যাক্টর বাইরে থেকে ঢুকা মানে কি নতুন জিনিস ঢুকা, কারণ এখানে তো ছিল না, সুতরাং এই কারণে তোমার এটা রক্ত দেওয়া যাবে না।
তাহলে এইভাবে তোমার এবি নেগেটিভ এই কারণে অনেকের কাছ থেকে রক্ত নিতে পারে না আসলে। হ্যাঁ, তো এই কারণে যত রকম পজিটিভ গ্রুপ আছে সবার মধ্যে তো আরএইচ ফ্যাক্টর আছে, আরএইচ ফ্যাক্টরটা এখানে ঢুকলে ইম্পোস্টারের মতো হয়, কারণ হলো এটার ভিতরে তো নাই আরএইচ ফ্যাক্টরটা, এই কারণে নতুন জিনিস ঢুকছে, আর নতুন জিনিসকে সে ইনহেবিট করবে ঢুকার জন্য, এই কারণে রক্তের মধ্যে এটা গ্যাঞ্জাম হবে, এই কারণে দেওয়া যাবে না রক্ত। তাহলে এরকম নেগেটিভ এবি নেগেটিভ এই কারণে সার্বজনীন গ্রহিতা না। এখন সার্বজনীন দাতা কি ও পজিটিভ নাকি ও নেগেটিভ, এটা একটু দেখো। এটা তোমরা জানো যে সার্বজনীন গ্রহিতা মানে দাতা গ্রুপ বলা হয় ও গ্রুপকে। এখন ও এর মধ্যে তো আবার দুইটা ডিভিশন আমরা বললাম, যে একটা হলো ও পজিটিভ, একটা হলো ও নেগেটিভ। এদের মধ্যে কে আসলে সার্বজনীন দাতা? দেখো, ও নেগেটিভ আর হলো ও পজিটিভ, এই দুইটার মধ্যে একটু লক্ষ্য করো। ও নেগেটিভ যে সে সবাইকে রক্ত দিতে পারে, কি কারণে? দেখো, ধরো এ কেও দিতে পারে, এ বি কে, ধরো এর পজিটিভ নেগেটিভ দুইটাকে দিতে পারে, এ নেগেটিভ, বি এরও প্লাস মাইনাস, তারপরে তোমার এ বির ও প্লাস এ বি প্লাস এ বি মাইনাস, তারপরে হলো তোমার ও এরও প্লাস মাইনাস দুইটাকেই দিতে পারে, মানে দুইটার কাছ থেকে দুইটাকেই দিতে পারে। হ্যাঁ, কি কারণে দিতে পারে? দেখো, ও মানে কি কোনো অ্যান্টিজেন নাই, সুতরাং হাওয়া হাওয়া জিনিসটা ভিতরে ঢুকলে কোনো সমস্যা নেই, কারণ এর নতুন কিছু না। নেগেটিভ জিনিসটা ভিতরে ঢুকে যেতে পারে, কারণ হলো নেগেটিভ মানেও কিছু না, তার কিছু না যদি ভিতরে ঢুকে কোনো সমস্যা নেই। এর ক্ষেত্রে চিন্তা করো, ও ঢুকলে মানে কি কিছু না ঢুকা, কোনো অ্যান্টিজেনই না ঢুকা, কোনো সমস্যা নেই। নেগেটিভ মানে কি কিছু নাই, কিছু নাই, আবার এখানেও ম্যাচ করছে, কিছু না কিছু না, দুইটাই ঢুকে গেল। এটার ক্ষেত্রেও ঢুকতে পারে, এরকম অ্যান্টিজেন নাই যেহেতু বিয়ের ভিতরে যেতে পারে, এখানেও যেতে পারে। নেগেটিভ মানে কি কিছু না, সুতরাং সে ভিতরে ঢুকতে পারে। এখান থেকে তোমরা মোটামুটি একটা বিষয় বুঝার কথা, যে আসলে রক্তের গ্রুপ যেটা, যে নেগেটিভ গ্রুপের রক্ত আসলে পজিটিভ গ্রুপকে চাইলে দেওয়া যেতে পারে, ঠিক আছে, কিন্তু পজিটিভ গ্রুপের রক্ত কিন্তু নেগেটিভ গ্রুপকে দেওয়া যায় না। এই যে দেখো, এই যে নেগেটিভ সে পজিটিভের ভিতরে ঢুকছে, এই যে ঢুকছে, কোনো সমস্যা নাই, কিন্তু পজিটিভ কিন্তু কোনো সময় নেগেটিভে দেওয়া যায় না। ধরো ও পজিটিভকে আমি যদি বলি যে ও নেগেটিভকে দিতে পারবে কিনা, উত্তর হলো না। কি কারণে? দেখো, ও ঢুকতে পারবে, সমস্যা নেই, কিন্তু আরএইচ ফ্যাক্টরটা যদি ও নেগেটিভের ভিতরে ঢুকে তাহলে বিপত্তি ঘটে যাবে। কারণ কি, নেগেটিভের মধ্যে কিছু ছিলই না, সুতরাং কিন্তু তুমি বাইরে থেকে দিচ্ছ কি পজিটিভ, তাহলে পজিটিভ দেওয়া যাবে না, কারণ কি সে এলো এটাকে ইম্পোস্টার হিসেবে ট্রিট করবে বা নতুন কিছু একটা হিসেবে ট্রিট করবে, যার কারণে দেওয়া যাবে না। তাহলে এরকম ও পজিটিভ কোন নেগেটিভ গ্রুপের রক্তকে মানে রক্তধারীকেই দেওয়া যায় না আসলে, ঠিক আছে। তাহলে ও নেগেটিভকে দিতে পারে না, এ নেগেটিভকেও দিতে পারে না, তারপরে ধরো বি নেগেটিভকেও না, কোনো নেগেটিভই না, এ বি নেগেটিভও না, বি নেগেটিভও না, এই কোনো নেগেটিভ রক্তকেই সে দিতে পারে না। তো এই কারণে আসলে ও পজিটিভটা কিন্তু সার্বজনীন দাতা না। তাহলে সার্বজনীন দাতা কে আসলে? ও পজিটিভ, ও নেগেটিভ। এরকম তোমার বিভিন্ন রকম প্রশ্ন করলে তোমরা আশা করি বুঝতে পারবে যে কে কাকে দিতে পারবে, কে কাকে দিতে পারবে না, সেই আইডিয়াটা এইভাবে আসলে নির্ধারণ করা হয়ে থাকে। এখন সর্বশেষ আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো আরএইচ ফ্যাক্টরের কারণে কিছু জটিলতা সংঘটিত হয়, সেই বিষয়টা দেখবো, সেটা হলো আরএইচ ফ্যাক্টরের কারণে সৃষ্ট জটিলতা। দেখো, যে আরএইচ ফ্যাক্টরের কারণে সৃষ্ট জটিলতা মানে কি, প্লাস মাইনাসের কারণে যে জটিলতাগুলো সৃষ্টি হয়, অর্থাৎ রক্ত প্লাসের রক্ত নেগেটিভকে দিলে, নেগেটিভের রক্ত প্লাসে দিলে, এই টাইপের যে জিনিসগুলো আসবে সেই বিষয়গুলো, মানে নেগেটিভ ধারীকে, নেগেটিভের যার রক্ত নেগেটিভ তার শরীরে যদি পজিটিভ রক্ত ঢুকে তাহলে সেই ঘটনাগুলো কি সেটাই আসলে এখানে আলোচনা করা হয়। দেখো, ধরো একটা লোক আছে, এটা ধরো একটা ছেলে, তো এই ছেলের রক্ত হলো আরএইচ নেগেটিভ, ঠিক আছে, অর্থাৎ নেগেটিভ রক্তের লোক। এখন সে ধরো একদিন একটা ঝামেলার মধ্যে পড়ে গেল, ঝামেলার মধ্যে ধরো অ্যাক্সিডেন্ট হয়ে তার অনেক ব্লিডিং হলো, তাহলে তার রক্ত দরকার। এখন ধরো তার রক্ত হলো এ নেগেটিভ, ঠিক আছে। এখন ধরো তার বন্ধু কি করলো, অনেক দ্রুত দৌড়িয়ে এসে তার রক্ত হলো এ পজিটিভ, অর্থাৎ প্লাস, ঠিক আছে, প্লাসের রক্ত, এতে বাদ দাও। তো ডাক্তারকে এসে বললো যে ভাই দেখেন যে আমার হলো পজিটিভ, একই রক্ত, যেহেতু প্লাস আর মাইনাসের মধ্যে সমস্যা, তেমন ঝামেলা নাই, আমরা দুইজন বন্ধু একই সাথে খেলাধুলা করছি, বড় হয়েছি একই ভাবে একই সাথে, এই কারণে কোনো ঝামেলা নাই, দিয়ে দেন ওদের রক্তটা দিয়ে দেন, সমস্যা নেই। তো তাহলে কি হবে, ধরো এখানে রক্ত দিলাম প্রথমবার, ফার্স্ট টাইম, কি ঘটে যে পজিটিভ নেগেটিভ মধ্যে একটা ঝামেলা হবে, বুঝতে পারছি। তো পজিটিভ রক্ত নেগেটিভকে দিলে এই গ্রহিতার শরীরে, অর্থাৎ যারাকে দেওয়া হচ্ছে রক্ত তার শরীরে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হয়, ঠিক আছে, অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হয়। অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটা আসলে একটা অ্যান্টিবডি, ঠিক আছে, এই অ্যান্টিবডিটা তৈরি হয়, নাম কি, অ্যান্টি আরএইচ ফ্যাক্টর। তাহলে গ্রহিতার শরীরে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হয়। এবার ধরো এই লোক আরো একবার অ্যাক্সিডেন্ট করলো, একইভাবে সেই বন্ধু আরো একবার হাজির হয়ে কি করলো, আবারও সে রক্ত দিয়ে দিল, তাহলে সেকেন্ড টাইম দিল। এখন যদি সেকেন্ড টাইম সে রক্ত আবারও দেয়, অর্থাৎ নেগেটিভ ধারীকে যদি পজিটিভ সে রক্ত দিয়ে দেয়, তাহলে কি হয়, এই অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটা যেই রক্তগুলো দেয়া হচ্ছে নতুন রক্ত, সেই রক্তগুলোকে জমাটবদ্ধ করে ফেলে, ঠিক আছে,
সেই রক্তগুলোকে জমাটবদ্ধ করে করে ফেলে, মানে সে নতুন দ্বিতীয়বার যে রক্তগুলো দিচ্ছে সেগুলো জমাটবদ্ধ হয়ে যাবে, যার কারণে এই নেগেটিভ ধারী যেই গ্রহিতা তার ব্যাপক লেভেলের সমস্যার সম্মুখীন হতে হবে। তো এই কারণে আসলে কি হয়, যদি একবার দেয়ও পজিটিভ রক্ত নেগেটিভকে, তাহলে খুব বেশি এটা ঝামেলা হয় না, কারণ অ্যান্টি আরএইচ ফ্যাক্টর খুবই ধীরে ধীরে সৃষ্টি হয়, তেমন ঝামেলা হয় না। কিন্তু যদি দ্বিতীয়বার দেওয়া হয় তখন মেইনলি বিপত্তিটা ঘটে। এই অ্যান্টি আরএইচ ফ্যাক্টর কি করে, এই দাতার রক্তগুলোকে জমাটবদ্ধ করে ফেলে, যার কারণে ভিতরে রক্ত ক্লট হয়ে গেলে গ্রহিতার শরীরে তো ঢুকার পরে যদি সব রক্ত জমাটবদ্ধ হয়ে যায় তাহলে কেমন ঝামেলাটা হবে। তো এই কারণে নেগেটিভ রক্ত যাদের, তাদেরকে কিন্তু পজিটিভ রক্তের দেওয়া সম্ভব না বা দেওয়া উচিত না। তাহলে এটা হলো 1 নাম্বার কাহিনী। এবার এটা হলো নর্মাল ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে এই ঝামেলাটা করতে পারে। আরেকটা দেখো, সেটা হলো গর্ভধারণ জনিত জটিলতা সৃষ্টি করতে পারে। ঠিক আছে, গর্ভধারণে জটিলতা তৈরি হতে পারে। কিরকম, ধরো এটা হলো একটা মহিলা, ঠিক আছে, এটা ধরো মহিলা, এই মহিলার ধরো পেটের ভিতরে এরকম একটা বাচ্চা হলো, এটা মহিলা, আর এটার ধরো একটা বাচ্চা, হ্যাঁ এটা বাচ্চা। এবার ধরো এই মহিলা হলো আরএইচ নেগেটিভ, নেগেটিভ রক্তর মহিলা, ওনার ধরো জামাই হলো এটা, ঠিক আছে, এটা হলো জামাই, জামাইয়ের রক্ত হলো পজিটিভ। এখন নেগেটিভ পজিটিভের মধ্যে যদি বিয়ে হয় তাহলে বাচ্চা হয় নেগেটিভ, সরি পজিটিভ। তাহলে এই যে বাচ্চাটা তৈরি হলো কেমন, পজিটিভ রক্ত। আর এখন দেখো এটা গ্যাঞ্জাম হলো কিরকম, এই মা হলো নেগেটিভ, আরএইচ নেগেটিভ, আর বাচ্চা হলো কি আরএইচ পজিটিভ। মা এবং সন্তান অমরার থ্রুতে, বা যেটাকে বলা হয় আম্বিলিকাল কর্ড, এটার থ্রুতে বা ওই নারীর সাহায্যে পরস্পরের সাথে আটকানো থাকে, জোড়া লাগানো থাকে, ওই যে নাভির থ্রুতে যে কানেকশনটা সেটার কথা বলছি, সেটার থ্রুতে অবশ্যই এদের মধ্যে রক্ত সহ যাবতীয় জিনিসের আদান প্রদান ঘটে। তাহলে কি ঘটে, এই পজিটিভ রক্তটা নিঃসন্দেহে মাতার শরীরে ঢুকে, মায়ের শরীরে ঢুকে। এখন পজিটিভ রক্ত দেখো নেগেটিভের মধ্যে ঢুকলে কি হতো, অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হতো। তাহলে এই ক্ষেত্রেও মায়ের শরীরে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হয়, যে এই জিনিসটা তৈরি হয় কার শরীরে, মায়ের শরীরে। এখন মায়ের শরীরে অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটা তো আবার রিভার্সলি এটার আবার বাচ্চার শরীরেও প্রবেশ করতে পারে, কারণ তারা তো কানেক্টেড, আমরা ওমরার থ্রুতে, আমরা না ওমরার থ্রুতে, ঠিক আছে, অমরা অমরার থ্রুতে যেহেতু কানেক্টেড, তো এই কারণে এই নেগেটিভ রক্তটা আবার কি করে, বাচ্চার শরীরে প্রবেশ করে। তো বাচ্চার শরীরে যদি সেটা প্রবেশ করে নেগেটিভ রক্ত, মানে অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটা যদি প্রবেশ করে, তাহলে কি ঘটবে, এই বাচ্চার শরীরে রক্ত জমাটবদ্ধ হয়ে যাবে, এবং তার এই কি করে, এই যে আরবিসি যেগুলো আছে বাচ্চার শরীরে আরবিসি, সেগুলো ধ্বংসপ্রাপ্ত হতে থাকে। এই সময় তীব্র লেভেলের রক্ত স্বল্পতা এবং জন্ডিস দেখা দেয়। এই ঘটনাকে বলি আমরা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। দেখো একটু নাম কি বললাম, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এরিথ্রোব্লাস্টোসিস ব্লাস্টোসিস ফিটালিস, ফিটালিস। আশা করি বুঝতে পারলা যে কি বিষয়টা আমি বললাম, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। কি হলো আবার বলি, পজিটিভ নেগেটিভের মধ্যে বিয়ে হলো, বাচ্চা হলো পজিটিভ, পজিটিভের রক্ত নেগেটিভে প্রবেশ করলে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হলো, সেই অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটা আবারও পজিটিভের রক্তে ঢুকে এই বাচ্চার শরীরের যে রক্ত সেগুলো জমাটবদ্ধ করে ফেলে। এটার ক্ষেত্রে তো কিন্তু এরকম ছিল যে যখন পজিটিভ থেকে নেগেটিভে প্রবেশ করতো তখন অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হয়েছে গ্রহীতার শরীরে, সেই আবার যখন আরো একবার ঢুকানো হতো পজিটিভ, তখন দ্বিতীয়বার যখন পজিটিভ রক্ত ঢুকানো হতো তখন গ্রহীতার যে রক্ত, মানে দাতার যে রক্ত, সেগুলো গ্রহীতার শরীরের ভিতরে ঢুকতো এবং ঢুকে জমাটবদ্ধ হয়ে যেত, যার কারণে এই একটা বিপত্তি তৈরি হতো। এই ক্ষেত্রেও সেম, এই অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটা এর শরীরে প্রবেশ করলো, করে এই পজিটিভ রক্তকে সে জমাটবদ্ধ করে দেয়। দেখো দ্বিতীয়বার দিলে কিন্তু এই যে পজিটিভ রক্তটা কিন্তু তার শরীরে গিয়ে জমাটবদ্ধ হয়ে যেত। আর এর ক্ষেত্রে কি হয়, এই পজিটিভ রক্তটা তার এর শরীরে প্রবেশ করে, মানে অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটা পজিটিভের শরীরে প্রবেশ করে তার রক্তটাকে জমাটবদ্ধ করে ফেলে এবং আরবিসি ধ্বংস করে ফেলে, জন্ডিস হয়, প্লাস রক্ত স্বল্পতা হয়। এই ঘটনাকে আমরা কি বলি, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে আশা করি তোমরা এই দুইটা বিষয় সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে গেল। এখন তাহলে তোমাদেরকে এখান থেকে উত্তরণের কৌশলটা কি, পজিটিভ রক্তের যাদের আছে তারা নেগেটিভ রক্তের মহিলাকে বিয়ে করতে পারবে না, ঠিক আছে। তাহলে এখন এটা শুনে খুব কষ্ট পাওয়ার কিছু নাই, কারণ হলো এখন বাজারে একটা জিনিস পাওয়া যায়, সেটার নাম হলো অ্যান্টি ডি নামক একটা ওষুধ পাওয়া যায়। অ্যান্টি-ডি সন্তান জন্মের 72 ঘন্টার মধ্যে, প্রথম সন্তান জন্মে, ঠিক আছে, প্রথম সন্তান জন্মে, দেখো প্রথম সন্তানের মধ্যে কিন্তু তেমন ঝামেলা হয় না। দেখো প্রথমবার ব্লাড ট্রান্সফিউশন করেও কিন্তু তেমন ঝামেলা হয় নাই, দেখো জাস্ট অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হয়েছে। আর যদি জীবনে কোনো সময় যদি দ্বিতীয়বার মানে রক্ত না দেওয়া হতো তাহলে তার কোনো ঝামেলাই হতো না। দ্বিতীয়বার দিলে হলো বিপত্তিটা ঘটে। এর ক্ষেত্রেও সেম, দেখো প্রথম সন্তান জন্ম যখন দেয় তখন এর শরীরে আসলে
মানে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর খুবই ধীরে ধীরে সৃষ্টি হয়, তো যার কারণে এই রক্ত প্রথম বাচ্চার তেমন কিছু হয় না। দ্বিতীয় বাচ্চা যখন নেয় তখন হলো মেইনলি বিপত্তিটা ঘটে, দ্বিতীয় বাচ্চাই আসলে এরিথ্রোব্লাস্টোসিস ভিটালিসের শিকারটা হয় মেইনলি, বুঝছো? দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটা গিয়ে তার এই বাচ্চার শরীরের যত আরবিসি আছে তারপরে এগুলো ধ্বংস করে ফেলে, রক্ত স্বল্পতা ঘটায় দেয় এবং জন্ডিস সৃষ্টি করে ফেলে। তো এই ঘটনাগুলো দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে ঘটে। তো এই কারণে অ্যান্টি ডি কি করা লাগবে, প্রথম সন্তান জন্মের 72 ঘন্টার পরে মায়ের শরীরে পুশ করতে হবে, করলে দ্বিতীয় সন্তানটা সুস্থ হবে। ঠিক আছে, এইভাবে গর্ভধারণ করা যেতে পারে। সুতরাং অ্যান্টি ডি থাকার কারণে তোমরা বেঁচে গেল। আচ্ছা, অ্যান্টি ডি এটার আরেক নাম কি? অ্যান্টি ডির ফুল ফর্মটা কি? অ্যান্টি রেসাস ফ্যাক্টর। ঠিক আছে, অ্যান্টি রেসাস অ্যান্টিবডি আসলে, হ্যাঁ অ্যান্টি রেসাস অ্যান্টিবডি লিখে দিই, অ্যান্টি রেসাস অ্যান্টিবডি, অ্যান্টি রেসাস রেসাস অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটা পুশ করা লাগে, বাইরে থেকে পুশ করলে তখন দেখা যায় যে বাচ্চা সুস্থ হয়, দ্বিতীয় বাচ্চাটাও সুস্থ হয়। তো এতটুকু ছিল আজকের ক্লাস। সবাইকে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।